যিনি ডোনার তার কি ধরনের অসুখ বিসুখ রয়েছে, সেক্ষেত্রে টুকটাক আপনারা কিছু টেস্ট করে থাকেন? আমাদের WHO কিছু ক্রাইটেরিয়া বাংলাদেশে সেট করা আছে। এই ডিজিজগুলির অবশ্যই স্ক্রিনিং করতে হবে, তা না হলে রোগী ঝুঁকির মধ্যে পড়ে। যেমন আমরা বলেছি হ্যাপাটাইটিস বি অবশ্যই একটি ইম্পর্টেন্ট, হ্যাপাটাইটিস সি, HIV, সিফিলিস, ম্যালেরিয়া আছে কিনা, কারণ ম্যালেরিয়ার পেশেন্ট আমরা এই কয়েকটা ডিজিজ আমরা স্ক্রিনিং করি। স্ক্রিনিং বলতে আমরা যদিও আমাদের দেশে আমরা ICT মেথড বা র্যাপিড টেস্ট মেথডে করি, বাট ইট ইজ নট আইডিয়াল। আমাদের এগুলো অবশ্যই উন্নত দেশগুলিতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা বলে নেট, নিউক্লিক অ্যাসিড টেস্টিং। এই টেস্টগুলি খুবই সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যেহেতু উন্নত দেশে যেভাবে পারে আমরা সেভাবে কস্ট এফেক্টিভ করে করতে পারি না, সেই জন্য আমরা র্যাপিড টেস্টের মাধ্যমেই এই টেস্টগুলি বা স্ক্রিনিংগুলি আমরা করি। একটু জানবো যে কি পদ্ধতি আসলে এখানে ফলো করা হয়? আমরা যেগুলো করছি, আমরা একটা বললাম ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট বা ICT মেথডে আমরা র্যাপিড, সেগুলো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলি দেখছি। আরেকটা পদ্ধতি আছে এলাইজা বলি আমরা, অথবা ক্লিয়া CLIA, কেমিলুমিনেসেন্স ইমিউনোঅ্যাসে মেথড। আরেকটা আছে এনজাইম লিঙ্ক ইমিউনোঅ্যাসে মেথড। ইমিউনোঅ্যাসে মেথডগুলিও অনেকগুলি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, কিন্তু সেগুলো একটু আমার কাছে মনে হয় আমরা উন্নত হাসপাতালগুলিতে, বড় বড় হাসপাতালগুলিতে এই পদ্ধতিগুলি দিয়ে আমরা স্ক্রিনিংগুলি করি, এবং এটাই করা উচিত। কারণ অনেক সময় আমরা উইন্ডো পিরিয়ড বলে একটা সময় আছে, একটা ডিজিজে হয়তো অনেক সময় অ্যান্টিজেন অ্যান্টিবডি কিছুই থাকে না, ওই সময়টাতেই এই নেট বা নিউক্লিক অ্যাসিড টেস্টিফিকেশন অথবা মলিকুলার ডায়াগনোসিস গুরুত্ব বেশি। গভর্নমেন্ট হসপিটালের বর্তমান পরিস্থিতিটা আসলে কি? গভর্নমেন্ট হসপিটালগুলিতেও বড় বড় যে হাসপাতালগুলি আছে সেখানেও আমাদের সেভ ব্লাড ট্রান্সফিউশন সেন্টার আছে, তারাও কাজ করছে। তাদেরটাও আমরা মনে করি যে তারা অতি সতর্কতার সাথে ব্লাড ট্রান্সফিউশন, কারণ ব্লাড ট্রান্সফিউশন এমন একটা জিনিস, এটার সাথে কোনো চান্স বা সুযোগ নেওয়া যাবে না। জীবন মৃত্যুর সাথে এটা জড়িত। একটি ভুলের কারণে একটি জীবন নষ্ট হয়ে যেতে পারে, একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে ব্লাড গ্রুপিং, ব্লাড ক্রস ম্যাচিং, দেন ব্লাড স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটা করতেই হবে। আর যদি স্কিপ করি তাহলে একটু আগে যেটা বললাম, রক্তের কোনো বিকল্প হয় না, রক্তের বিকল্প নাই। সুতরাং যে রক্ত আমরা রোগীর দেহে প্রবেশ করাবো সেটার জন্য অবশ্যই ঝুঁকিমুক্ত হতে হবে। আমরা এই নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিয়ে আরও অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন NTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু কোয়েশ্চেন করতে চাই যে নিরাপদ রক্ত সঞ্চালন যদি সঠিকভাবে যদি না হয়, তাহলে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? অবশ্যই জীবন সংঘাতী অবস্থা তৈরি হতে পারে। যেমন আমরা যদি ব্লাড গ্রুপিং সঠিকভাবে না করি, বা ব্লাড গ্রুপিংয়ের পরে আমরা ক্রস ম্যাচিং বলে একটা ব্যাপার আছে, যে রোগীর রক্তের সাথে ডোনারের রক্তের সামঞ্জস্যতা আছে কিনা, সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করি। তারপর আবার কিছু ইনফেকশনের কথা বললাম, সেই ইনফেকশনগুলি আমরা স্ক্রিনিং করে তারপরে আমরা রোগীর দেহে প্রবেশ করাই। যদি ব্লাড গ্রুপে কোনো সমস্যা হয়, ভুল হয়ে যায়, তাহলে বিপরীত ধর্মী ব্লাড গ্রুপ গিয়ে রোগীর দেহে প্রবেশ করালে যেটা হবে, রোগীর যে রক্তকোষগুলি আছে সবগুলি ভেঙে যাবে। এটাকে আমরা বলি হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এবং সেই ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় পেশেন্ট মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং এটা একটু ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো ফেব্রাইল রিঅ্যাকশন হতে পারে। রোগীর দেহে আমরা ব্লাড প্রবেশ করালাম, সেখানে তার ফেব্রাইল একটা রিঅ্যাকশন হতে পারে, জ্বর আসতে পারে। আরেকটা হতে পারে তার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, আমরা বলি হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন হয়ে যেতে পারে। এবং সেটাও কিন্তু টাইপ 1 হাইপারসেন্সিটিভ, সেটা কিন্তু জীবন বিদারী একটা ঘটনা ঘটতে পারে। আবার কিছু ক্ষেত্রে আমরা বলি গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ হতে পারে, যেটি ট্রান্সফিউশন রিলেটেড বা ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড একটি অবস্থা তৈরি হতে পারে। তারপরে কিছু ট্রান্সমিটেড ডিজিজ যেগুলি বললাম, যে রক্ত মাধ্যমে যে ডিজিজগুলি সংক্রমিত হয়, হ্যাপাটাইটিস বললাম আপনাকে, জন্ডিস যেগুলি হ্যাপাটাইটিস বললাম, তারপরে ম্যালেরিয়ার কথা বললাম, তারপরে সিফিলিসের কথা বললাম। বিভিন্ন ধরনের রক্ত সংবহিত ইনফেকশনগুলি সেখানে প্রবেশ করতে পারে, যেটি সে সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে।